দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের 4th নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন। তো আজকে তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে আমরা প্রথম ক্লাসে কি জানতে যাচ্ছি। তো আমরা দেখব অভিব্যক্তির ধারণা, সংজ্ঞা, তারপরে অভিযোজন, ধারণা, সংজ্ঞা জানবো, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার এবং প্রোটোসেল সম্পর্কে জানবো। তো প্রথমেই বলে নিচ্ছি, এই যে অভিব্যক্তি এবং অভিযোজন তোমাদের এই অধ্যায়ে পরীক্ষায় কত নম্বর থাকবে। তোমাদের এই অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ে তোমাদের পরীক্ষায় থাকবে টোটাল মার্কস হচ্ছে 15। টোটাল 9টা কোশ্চেন থাকবে। 9টা কোশ্চেন থাকবে। তো এই 9টা কোশ্চেন মিলে হচ্ছে 15 মার্কস। প্রথমে তোমাদের 6 থাকবে শর্ট কোশ্চেন, তারপরে থাকবে 2টা 2 নম্বরই কোশ্চেন, 2 2 4, একটা থাকবে 5 নম্বরই কোশ্চেন। তো 5 1 5, টোটাল কত হলো 15। এই যে তোমাদের 15 নাম্বার থাকছে এই অধ্যায় থেকে। অভিব্যক্তি এবং অভিযোজন আসলে দেখতেই খুব ছোট, কিন্তু এর মধ্যে বিশাল বড় একটা অধ্যায় রয়েছে। তো এই যে অভিব্যক্তি এবং অভিযোজন আমরা এর ধারণা দেব এবার, ঠিক আছে। এই যে অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন, তো অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। তো কিসের ক্রমবিকাশ? ইভ্যালুয়েশন বা অভিব্যক্তি কথাটি এসছে, যার অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, যেটি ইভলভেরি, এই ইভলভেরি থেকে ইভ্যালুয়েশন শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমান্বয়ে বিকাশ ঘটবে। ক্রমবিকাশ কথার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে বিকাশ হওয়া, সেটা হচ্ছে ক্রমবিকাশ। কি রকম? অর্থাৎ কোনো সরলতম জীব থেকে একটা জটিলতর জীবে তৈরি হওয়া, সেটা হচ্ছে এক কথা বলতে গেলে কোনো সরলতম জীব থেকে জটিলতর জীবে তৈরি হওয়াকে আমরা ইভ্যালুয়েশন বা অভিব্যক্তি বলবো। তো এই যে ইভ্যালুয়েশন ঘটাতে গেলে কিন্তু আমাদের অভিযোজনের দরকার। অভিযোজন কি তাহলে? এই অভিযোজন বা অ্যাডাপ্টেশনটা কি? অভিযোজন বা অ্যাডাপ্টেশন হচ্ছে জীবের কোনো একটা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে মানিয়ে নিয়ে চলা, অর্থাৎ কোনো একটা নতুন পরিস্থিতির সঙ্গে বা কোনো একটা নতুন পরিবেশে জীবের মধ্যে যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। ক্লিয়ার? তাহলে আমরা দেখব যে এক অভিযোজন কি হচ্ছে, অভিযোজন থেকে কি ঘটছে, অভিযোজন থেকে অভিব্যক্তি ঘটছে, অভিব্যক্তি, আবার এই অভিব্যক্তি থেকে অভিযোজন ঘটছে, যার কারণে এই অভিযোজন আর অভিব্যক্তি আমরা বলতে পারি যে অভিযোজন এবং অভিব্যক্তি হচ্ছে পরস্পর সম্পূরক। মানে অভিযোজন হলে অভিব্যক্তি হবে এবং অভিব্যক্তি হলে অভিযোজন হবে। ক্লিয়ার? তো এই যে অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদ দেন, তিনি হলেন বিজ্ঞানী এরিস্টটল। এই এরিস্টটল বলেন যে কোনো একটা জীব সরল ছিল, সেখান থেকে ক্রমান্বয়ে কালক্রমে তারা জটিলে পরিণত হয়েছে। প্রথম ধারণা কে দেন? এরিস্টটল। প্রথম ধারণা এরিস্টটল দিয়েছিলেন। এরিস্টটল কি বললেন? যে বিজ্ঞানী এরিস্টটল বলছেন যে কোনো একটা জীব সরল ছিল, সেখান থেকে জটিল জীবে পরিণত হলো। এরপরে আমরা দেখব বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন মতবাদ দিয়েছেন। এরপরে আর্নেস্ট হেকেল তিনিও সেম মতবাদ দেন। যে আর্নেস্ট হেকেল বলেন যে অজৈব পদার্থর বিক্রিয়ার ফলে, রাসায়নিক বিক্রিয়ার ফলে জৈব পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতম জীবের সৃষ্টি হয়। তিনিও সেম কথা বলেন। এরপরে একে একে চলে আসেন ওপারিন 1920।
1920 সালে মতবাদ দেন। কি মতবাদ? এই অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ। অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ তিনিও একই কথা বলেন, যে তিনি বলেন যে অজৈব পদার্থগুলো, সেই অজৈব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে জৈব পদার্থ সৃষ্টি হচ্ছে। এই যে রাসায়নিক বিক্রিয়ার ফলে অজৈব থেকে জৈব পদার্থ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে তোমার অভিব্যক্তির তিনি ধারণা দিয়েছিলেন। তো সেটা হচ্ছে কেমোজেনি। কেমোজেনি, ঠিক আছে, কেমোজেনি। এরপরে 1928 সালে হ্যালডেন ঠিক ওপারিনের মতকে সমর্থন করে তিনিও বলেন যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতর জীবের সৃষ্টি হয়েছিল। এরপরে এই যে হ্যালডেন বলার পর 1953 অর্থাৎ 1953 সালে এই যে অ্যারিস্টটল, আর্নেস্ট হেকেল, ওপারিন, হ্যালডেন এনারা যে মতবাদগুলো দিয়েছিলেন অভিব্যক্তি সংক্রান্ত বা ইভ্যালুয়েশন সংক্রান্ত, সেই অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদ সেগুলো আদৌ কি ঠিক কি না সেটা 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিলার এবং উড়ে তারা পরীক্ষা করে দেখেন যে ওনাদের মতবাদ, অর্থাৎ অ্যারিস্টটল, আর্নেস্ট হেকেল, ওপারিন, হ্যালডেন এদের মতবাদ ঠিক কিনা। তো সেটা বিজ্ঞানী মিলার এবং উড়ে পরীক্ষা করেছিলেন কত সালে? 1953 সালে। একটা জিনিস মাথায় রাখবে, এই 1953-তে আর একটা জিনিস আবিষ্কার হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী নকশা তৈরি করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। এটা মাথায় রাখবে, মিলার এবং উড়ে তাহলে তাদের মতবাদগুলোকে সেটা প্রমাণ করেছিলেন এক্সপেরিমেন্টের সাহায্যে। তো আরেকটা জিনিস মাথায় রাখবে যে এরিস্টটল, এনাকে ফাদার অফ বায়োলজি বলা হয় অথবা ফাদার অফ জুলজি বলা হয় এরিস্টটলকে, ঠিক আছে। তাহলে অভিব্যক্তি সংক্রান্ত ধারণা আর সংজ্ঞা তোমরা পেয়ে গেলে। আমি আবারও বলছি যে সরলতম প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো সরল জীব ধীরে ধীরে কালক্রমে ক্রমান্বয়ে একটা জটিলতর জীবে তৈরি হয়, সেই প্রক্রিয়াকে আমরা ইভ্যালুয়েশন বা অভিব্যক্তি বলবো। ক্লিয়ার? এই যে অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন কি করে ঘটেছে একটু ব্যাখ্যা করি। তো একটা ব্যাঙ, ছোট অবস্থায় ব্যাঙ আছে, সে সময় তার ফুলকা থাকতেছে কারণ সে জলে বসবাস করতেছে। এবার যখন ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হচ্ছে, তখন কিন্তু তার ফুলকাটা ফুসফুসে পরিণত হচ্ছে, কারণ সে ডাঙায়ও থাকবে জলেও থাকবে। তো এই যে প্রথমে ছিল ফুলকা, তারপর ফুসফুস, এই যে ধীরে 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 কি হচ্ছে, উন্নত মানের তোমার ব্যাঙের মধ্যে কি তৈরি হলো, ফুসফুস তৈরি হলো। তো ফুলকার থেকে পরবর্তীতে ফুসফুস অর্থাৎ ডেভেলপ হয়েছে। প্রথমে ছিল সরলতম, তারপরে জটিলতর জীবে তৈরি হলো। এই যে এগুলোই হচ্ছে অভিব্যক্তির প্রমাণ বলা যায়, ঠিক আছে। আমরা আসবো অভিব্যক্তি সংক্রান্ত আরো ডিটেলস মতবাদ পড়বো আমরা। ল্যামার্কের মতবাদ আছে, ডারউইনের মতবাদ আছে। এরপরে আমরা অভিযোজন বা অ্যাডাপ্টেশন সম্পর্কে একটু ধারণা দেব। এই যে অ্যাডাপ্টেশন বা অভিযোজনটা কি, মনে করো তুমি তোমার জায়গায় আছো, বর্তমানে তুমি তোমার জায়গায় আছো, তুমি যেখানে থাকো তুমি সেই পরিবেশেই আছো। তোমাকে যদি মনে করো তুমি নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করো, এবার তোমাকে যদি কাশ্মীরের ওইদিকে পাঠানো হয়, মানে মেরু অঞ্চলের ওইদিকে পাঠানো হয় যেখানে বরফ পড়ে, তাহলে তুমি যদি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো, সেই পরিবেশের সঙ্গে তুমি যদি তাল মিলিয়ে চলতে পারো, তাহলে তুমি ওই পরিবেশে অ্যাডাপ্টেড হলে, মানে অভিযোজিত হলে। অর্থাৎ আমরা অ্যাডাপ্টেশন বা অভিযোজন সম্পর্কে এটাই বলবো যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে, মানে এক জায়গায় বসবাস করতো আর এক জায়গায় চলে গেল, অর্থাৎ কোনো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে
খাপ খেয়ে, মানে ওই পরিবেশের সঙ্গে খাপ খেয়ে নিজেকে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। অর্থাৎ কোনো একটা নতুন পরিবেশে তুমি গেলে সেখানে গিয়ে সেই যে পরিবেশে যে পরিবেশের বিভিন্ন উপাদান সেগুলোকে তুমি মেনে নিয়ে চলতেছ, সেগুলোকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো। এই যে অ্যাকসেপ্ট করতে পারছো, এটাই হচ্ছে অ্যাডাপ্টেড হয়ে যাওয়া, মানে অ্যাডাপ্টেশন ঘটা, অভিযোজন ঘটা। তাহলে জীবের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে মানিয়ে নিয়ে চলাকে আমরা অ্যাডাপ্টেশন বলবো। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো কোয়াসারভেট রয়েছে। এই যে কোয়াসারভেট হচ্ছে বিজ্ঞানী ওপারিন প্রথম কোষ আবিষ্কার করলেন। বিজ্ঞানী ওপারিন প্রথম কোষ আবিষ্কার করলেন। সেখানে তিনি দেখলেন যে একটা কোষের মধ্যে রয়েছে বেশিরভাগ অংশে প্রোটিন রয়েছে, আর একদিকে রয়েছে কার্বোহাইড্রেট, এইখানে রয়েছে প্রোটিন, এখানে রয়েছে ফ্যাট, এইখানে রয়েছে প্রোটিন। তো তিনি এটাকেই নাম দিয়েছিলেন কোয়াসারভেট। তো একটা কোষেই তাহলে কার পরিমাণ বেশি থাকতেছে? প্রোটিনের, তারপরে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। তাহলে একটা কোষের মধ্যেই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকতেছে, তিনি সেটার নাম দিলেন, অর্থাৎ তিনি বলতে এখানে বিজ্ঞানী ওপারিন এটার নাম দিলেন কোয়াসারভেট। এরপরে বিজ্ঞানী ফক্স অর্থাৎ সিডনি ফক্স আসলেন। তিনি এসে দেখলেন যে না, একটা কোষের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি। তো এই ওপারিন যে কোয়াসারভেট আবিষ্কার করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু কোয়াসারভেট ছিল দ্বিস্তরীয়। কোয়াসারভেট কি ছিল? দ্বিস্তরীয়। আর সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার, এই মাইক্রোস্ফিয়ার যখন আবিষ্কার করলেন, যে তিনি দেখলেন যে একটা কোষের বেশিরভাগ অংশই প্রোটিন নির্মিত, তো তিনি এটার নাম দিলেন কি? মাইক্রোস্ফিয়ার। ক্লিয়ার? কে নাম করেন? সিডনি ফক্স প্রথম এটা নামকরণ করেছিলেন। এই যে তোমার কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট গঠন করে। এই প্রোটোবায়ন্ট কিন্তু প্রথম আদিকোষ। প্রোটোবায়ন্টকে কি বলবো? আদিকোষ। প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলকে আমরা বলবো আদিকোষ। ঠিক আছে? তাহলে এই যে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার, তার সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে কি গঠন করলো? প্রোটোসেল বা আদিকোষ গঠন করলো। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।